স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং সাথে আছে মাহমুদা মমিতা। জানিয়ে দেব বার্তা কক্ষের সর্বশেষ। বাস মালিকদের নেতা এনায়েত উল্লাহর সম্পদের তথ্য চেয়ে ৯৬ প্রতিষ্ঠানকে দুদকের চিঠি, গরমিল পেলেই মামলা। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি, সাংবাদিকদের অসুখ নিয়ে রাজনীতি না করার আহ্বান আওয়ামী লীগের। ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে নির্দেশনা মানার পরামর্শ, উচ্চ ঝুঁকি তৈরি করতে পারে শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তৃতীয় ধাপের ইউপি নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় 2 দিনের 7 জেলায় 11 জনের মৃত্যু, আহত কমপক্ষে 36 জন। এবং ঢাকা আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে প্রায় $5 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে, জানালেন সালমান এফ রহমান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে পুরো খবর। বাস মালিকদের নেতা খন্দকার এনায়েত উল্লাহর সম্পদ যাচাই বাছাই করছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতিমধ্যে 96টি প্রতিষ্ঠান থেকে এনায়েতের তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। এনায়েত উল্লাহর দেয়া সম্পদের হিসেবের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য উপাত্ত যাচাই করে দেখছে দুদক। আজকাল যে কোনো দুর্ঘটনার জন্য বিভিন্ন লয়াররা বাদী হয়ে মামলা করে দেয়, ক্ষতিপূরণ টাকা অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে নিয়ে। চলতি বছরের জুনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর সম্পদের হিসেব চেয়ে নোটিশ দেয় দুদক। পরের মাসেই বিপুল অর্থ সম্পদের হিসেব দেন এনায়েত উল্লাহ। ছাত্রদের আইডি কার্ডের বিষয়টা সমাধান। সম্প্রতি গণপরিবহনে হাফ ভাড়া নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার পর আবার আলোচনায় আসেন এই পরিবহন নেতা। ইতোমধ্যে 58টি ব্যাংক, 30টি আর্থিক প্রতিষ্ঠান সহ 96টি প্রতিষ্ঠানের কাছে এনায়েত উল্লাহর অর্থ সম্পদের তথ্য চেয়েছে দুদক। তাকে একটি সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়েছে। অনুসন্ধানকালীন সময়ে সম্পদ বিবরণীর নোটিশের সূত্র ধরে উনি সম্পদ বিবরণী জমা দিয়েছেন, সেটা এখন যাচাই বাছা হচ্ছে। প্রায় শতাধিক প্রতিষ্ঠান থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে, প্রায় অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। এনায়েত উল্লাহ দেয়া তথ্যের সাথে দুদকের সংগ্রহ করা তথ্য যাচাই বাছাই চলছে। কোনো গরমিল পেলেই অবৈধ সম্পদ অর্জনের মামলা হবে। অনুসন্ধানকালীন একটা রিপোর্ট দেওয়া হয়, সেই রিপোর্টের ভিত্তিতে আসলে অবস্থা নির্ণয় হবে ওনার জ্ঞাত এই বহির্ভূত সম্পদ আছে কিনা। যেগুলো বলতে এসে পুরো সম্পদ আমার সব সম্পদের মধ্যে সবগুলো গভর্নমেন্ট ট্যাক্স পে করা, সব গভর্নমেন্ট ট্যাক্সের বাইরে আমার কাছে কোনো সম্পদ নেই। তবে এখন পর্যন্ত খন্দকার এনায়েত উল্লাহর আয়কর নথি তলব করেনি দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিত্রনায়ক শাকিব খানের ব্যাংক হিসেব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি এক চিঠিতে দেশের ব্যাংকগুলোতে এনবিআর এই হিসাব চেয়েছে। চিঠিতে নায়ক শাকিব খান রানার নামে এবং তার উপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যের একক বা যৌথ নামের ব্যাংক হিসেবের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। শাকিব বা তার পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের তথ্য জানতে চেয়েছে এনবিআর। 2013 থেকে 2021 মোট 8 অর্থ বছরে ব্যাংক লেনদেনের তথ্য এনবিআরে পাঠাতে বলা হয়েছে। শাকিব ও তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র, পুঁজিবাজারে শেয়ারের হিসেবের বিবরণীও জমা দিতে বলেছে এনবিআর। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 6 জানুয়ারির মধ্যে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ওমর ফারুক আসিফ। বাদীর জবানবন্দি নিয়ে আগামী 6 জানুয়ারির মধ্যে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া রোববার জাহাঙ্গীরের বিরুদ্ধে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 100 কোটি টাকার মানহানির আরেকটি মামলা করা হয়। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন। এই ঘটনায় 19 নভেম্বর তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং 25 নভেম্বর মেয়রের পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের 5 কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। তাদের করা আগাম জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে। এছাড়া ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন
আগের আদেশ অনুযায়ী 30 নভেম্বরের মধ্যে দেশে না ফিরলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। দুদকের করা মামলার এজাহারে বলা হয়েছে, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের সাবেক চেয়ারম্যান SM আমজাদ হোসেন ব্যাংকের 7 কর্মকর্তার সহায়তায় ভুয়া ভিজিট প্রতিবেদন ও ভুয়া স্টক লট প্রস্তুত করে খুলনা বিল্ডার্স নামে কাগজে প্রতিষ্ঠানের মালিককে ঋণ পাইয়ে দিতে সহায়তা করেন। এর মাধ্যমে ব্যাংক থেকে 20 কোটি 60 লাখ টাকা আত্মসাৎ করা হয়। আসামিদের মধ্যে 5 জন গত সপ্তাহে আগাম জামিন আবেদন করেন হাইকোর্টে। নিয়মানুযায়ী আগাম জামিন আবেদন করলে আদালতে উপস্থিত থাকতে হয়, তবে হাইকোর্টে হাজির হননি আসামিরা। সোমবার তাদের আইনজীবী জানান মামলা পরিচালনা করতে চান না তারা। পরে উত্থাপিত হয়নি মর্মে জামিন আবেদন খারিজ করে হাইকোর্ট। তারা যাতে পালিয়ে যেতে না পারেন সেজন্য ইমিগ্রেশন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত তারিখেও একটা আসেন নাই, আজকের তারিখেও ওনারা আসেন নাই, যাতে বিদেশে যেতে না পারে এবং ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে সেই বিষয়ে তাদের আবেদনটা রিজেক্ট করে দিয়েছেন। এছাড়া ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন এর আগেই আদালতের অনুমতিতে 30 নভেম্বর পর্যন্ত সময় নিয়ে দেশের বাইরে যান। মঙ্গলবার সে সময় শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে না এলে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন দুদকের আইনজীবী। আমরা আগামীকাল পর্যন্ত ওয়েট করব। এখন মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজের আদেশ আছে, উনি এসে যেন আদালতে রিপোর্ট করে দাখিল করে যে আদালতের অর্ডারটা উনি কমপ্লাই করছে। আমরা কালকে লাস্ট ডে এবং তারপরে আরও 2 দিন অপেক্ষা করব। আদালতে পিটিশন দিতে 2-3 দিন সময় লাগে। এর মধ্যেও যদি উনি না আসেন তাহলে আমরা আদালতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য একটা আদেশ যাব। দুদকের আইনজীবী জানান মামলার তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিবহনে হাফ ভাড়া, তেলের দাম কমানো সহ বিভিন্ন দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে প্রগতিশীল 8 ছাত্র সংগঠন। বেলা 12টার দিকে তারা শাহবাগে অবস্থানের চেষ্টা করে, পরে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। এদিকে নিরাপদ সড়ক এবং গণপরিবহনে অর্ধেক ভাড়া সহ 9 দফা দাবিতে আজও রাজধানীর নীলক্ষেত সহ বিভিন্ন সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আগামীকাল মঙ্গলবার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের BRTA কার্যালয়ে ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে তারা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহনের ভাড়া বাড়ানো হলে 8 নভেম্বর রাজধানীর শাহবাগে অর্ধেক ভাড়ার দাবিতে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। পরে 11 নভেম্বর BRTA-তে একটি স্মারকলিপি দিয়ে তার প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীর মৃত্যুর ঘটনার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে জমা হয়েছে ময়লার স্তূপ। তা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। রাজধানীর কারওয়ান বাজারে জমেছে আবর্জনার স্তূপ। ক্রেতা বিক্রেতারা দুর্গন্ধের মধ্যেই বাজারে কেনাকাটা করছে। মানুষ ও যানবাহনের চলাচলে ময়লা আবর্জনার রাস্তার ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। প্রায় একই অবস্থা হাতিরপুল কাঁচা বাজারে। এছাড়া রাজধানীর অন্যান্য এলাকাগুলোতেও এমন আবর্জনার স্তূপ দেখা গেছে, বিশেষ করে বড় কাঁচা বাজার এলাকাগুলোতে। একই অবস্থা কাপ্তান বাজারে। বাজারের আশপাশে জমে গেছে ময়লার স্তূপ। সারা রাত্রে প্রচুর গন্ধ, অনেকবার বলছি কিন্তু তারা সরাচ্ছে না। ময়লা এনে 3 দিন ধরে, যেদিনকা মারা গেছে সেদিনকে ময়লা নেয় না। আর সমস্যা তো অবশ্যই যে দুর্গন্ধ যে অবস্থা দেখতেছেন, রাত্রেবেলা মাল তো কোনো লাগানোই যায় না। গাড়ি আসে না, অনেক অফিস থেকে ছাড়ে না, নাকি ড্রাইভারে আসে না, অনেক আমি সঠিক জানি না। এই জায়গাটা মানে আমাদের দেখতে খারাপ লাগে। যেমন আমরা ঢাকা বিল্ডিং বা নেম বিল্ডিং থেকে যখন দেখি যে বাইরের পরিবেশটা, আমার নিজেদের খারাপ লাগে যে ফুটপাত ব্যবহার না করার কারণে দেখা যাচ্ছে এখানে রাস্তা পার হতে আমাদের সমস্যা হতে হয়, আর দুর্গন্ধ তো আছেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের উদ্যোগে মানববন্ধনে এই দাবি জানানো হয়েছে। বক্তারা বলেছেন, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বর্তমানে যে ধরনের চিকিৎসা প্রয়োজন তা দেশে সম্ভব নয়, তাই যত দ্রুত খালেদা জিয়াকে বিদেশে পাঠানো উচিত সেটি চেষ্টা করা উচিত। চিকিৎসার অভাবে খালেদা জিয়ার মৃত্যু হলে তার দায় সরকার এড়াতে পারবেন না বলেন বক্তারা।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করে চিকিৎসা নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর তথ্যমন্ত্রীর সন্দেহ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতির উদ্দেশ্যে শিখিয়ে দেয়া বক্তব্য রাখছেন বিএনপিপন্থী চিকিৎসকরা। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। পুরান ঢাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 23 নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে অংশ নেন ওবায়দুল কাদের। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি। দাবি করেন, শেখ হাসিনা মানবিক বলেই খালেদা জিয়া স্বাধীনভাবে চিকিৎসা নিতে পারছেন। তিনি অসুস্থ, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা এমনও বলেছি, প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন। আমরা বেগম জিয়ার মৃত্যু কামনা করি না, তিনি দ্রুত আরোগ্য লাভ করুন, এটা আমরাও চাই। শুধু বলতে চাই, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ভাবুন, তাকে নিয়ে রাজনীতি আর করবেন না। সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সিঙ্গাপুর, থাইল্যান্ডে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়, চিকিৎসকদের এমন মন্তব্যের সমালোচনা করেন তিনি। ডাক্তার সাহেব কিভাবে বললেন যে সেখানে অবশ্যই নাই, শুধুমাত্র তারেক রহমান যেখানে আছে সেখানে চিকিৎসা আছে ইউকেতে, আর পাশের দেশ জার্মানিতে চিকিৎসা আছে, আর ইউএসএতে চিকিৎসা আছে। ডাক্তার হিসেবে যতটুকু না বক্তব্য, বিএনপি যে বক্তব্য শিখিয়ে দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, সেই বক্তব্যই ডাক্তার সাহেবরা দিয়েছেন। এবং এই ডাক্তাররা বেশিরভাগই কালকে যারা সংবাদ সম্মেলনে ছিলেন আর যারা বিবৃতি দিয়েছেন, তাদের বেশিরভাগই বিএনপি দলীয় রাজনীতির সাথে যুক্ত। তথ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি এখন চিকিৎসকদের মধ্যেও ছড়িয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 2 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,980 জনের। 846টি ল্যাবে 24 ঘন্টায় 16,891 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 227 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.34%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,76,011 জনে। সুস্থ হয়েছেন আরও 280 জন। এ নিয়ে মোট সুস্থ 15,40,597 জন। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, নতুন করোনা রোগীদের জিনোম সিকোয়েন্সিং করে ওমিক্রন ধরন শনাক্ত হলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এছাড়া সারা দেশে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর নির্দেশনা চিকিৎসকদের। সম্প্রতি সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন কয়েকদিনেই ছড়িয়েছে বিশ্বের অনেক দেশে। এই ধরন নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অনেক দেশ। ওমিক্রন আগের সব ভেরিয়েন্টের চেয়ে শক্তিশালী হলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ভেরিয়েন্ট যাই হোক না কেন, স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা মাস্ক পরব, এইরকম আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার এবং দূরত্ব বজায় রাখবো। ইতিমধ্যে স্কুল কলেজ খুলে দিয়েছি, বিবাহ হচ্ছে, জনসমাগম হচ্ছে, ধর্মীয় ওয়াজ হচ্ছে, এগুলো সব আস্তে আস্তে সীমিত করতে হবে। যে দেশগুলোতে ইতোমধ্যে এই রোগটা সংক্রমিত হয়ে গেছে, সেখান থেকে যাতে করে যা না আসে, এবং যদি এসে যায় কোনো কারণে আসতেই হয়, তাদেরকে এয়ারপোর্ট থেকেই আমরা বলি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, সেটার অবশ্যই 100% নিষেধ করতে হবে। চিকিৎসকরা বলছেন, ওমিক্রন মোকাবেলায় জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। এছাড়া নিয়মিত পরীক্ষা বাড়ানোর পাশাপাশি নতুন শনাক্তদের দ্রুত জিনোম সিকোয়েন্সিং করারও পরামর্শ তাদের। রোবাস্ট জোরালোভাবে আমাদের সার্ভেলেন্স করে যদি আমরা কেস, যদি যে কোনো কেস যদি আমরা এখন পজিটিভ পাই, কোভিড কেস যদি আমরা পজিটিভ পাই, সেটার আমাদের জিনোম সিকোয়েন্সিং করতে হবে। আসলে আমাদের ক্যারেক্টারটা বুঝতে হবে যে কি অবস্থা। সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, ডেনমার্ক ও জার্মানিতে ওমিক্রনের বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। এসব দেশের কারো বাংলাদেশের বিমানবন্দরে করোনা শনাক্ত হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা নতুন ধরন ওমিক্রন বিশ্বব্যাপী উচ্চ ঝুঁকি তৈরি করতে পারে এবং কিছু অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে প্রস্তুত থাকতেও বিশ্ববাসীকে সতর্ক করেছে সংস্থাটি। সোমবার এক বিবৃতিতে সদস্য রাষ্ট্রগুলোকে টিকা কার্যক্রম ত্বরান্বিত এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ওমিক্রনের মাধ্যমে করোনা নতুন কোনো ঢেউ ছড়িয়ে পড়লে তার পরিণতি ভয়াবহ হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। সর্বশেষ পর্তুগালে 13 এবং স্কটল্যান্ডে 6 জনের দেহে নতুন ধরনটি শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞার উপর জোর দিচ্ছে নানা দেশ। তৃতীয় ধাপের ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় লক্ষ্মীপুর, ফেনী ও ময়মনসিংহে আহত হয়েছেন 36 জন। সকালে এসব হামলার সময় ভাঙচুর করা হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। এর আগে রোববার নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 7 জেলায় প্রাণ হারায় 11 জন। লক্ষ্মীপুরের রায়পুরে উত্তর চরবংশী ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য জাহাঙ্গীর বক্সী সমর্থকদের নিয়ে হামলা চালায় পরাজিত প্রার্থী মফিজ দেওয়ানের সমর্থকদের ওপর। সে সময় দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ, ভাঙচুর করা হয় বেশ কিছু ঘরবাড়ি। জাহাঙ্গীর হোসেন বক্সির লোক তারা পিস্তল, স্যান, বডি তারা সব নিয়ে আমাদের ফুটবলের মার্কার যত সমর্থন আছে সবাদেরকে মার দূর করতে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে দুপক্ষের কমপক্ষে 25 জন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পরবর্তীতে ওই পরাজিত এবং বিজয় মেম্বার প্রার্থী একত্রিত হয়ে তারা নিজেরা আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মুচলেখা দিয়েছে। ফেনীর ছাগলনাইয়ার পূর্ব দেবপুর ইউপিতে পরাজিত প্রার্থী নাসির উদ্দিন তার সমর্থকদের নিয়ে হামলা চালায় বিজয়ী প্রার্থীর সমর্থকদের বাড়িতে। সে সময় আহত হন 3 জন। এদিকে ময়মনসিংহের ত্রিশালের রামপুর ইউপিতে পরাজিত 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন 8 জন। ওনারা নাসির মেম্বারের লোকজন লইয়া এদের বাড়িতে হামলা করছে, বাড়ি লুটপাট করছে। এখান থেকে ধরি আমার হত্যা এলেছে, হত্যা করে আমার কাছে টাকা ছিল, টাকাগুলো লয়ে গেছে, মোবাইল লয়ে গেছে 1.5 লক্ষ টাকা মতো। এদিকে নরসিংদীর রায়পুরায় নির্বাচনী সহিংসতায় 2 জন নিহতের ঘটনায় 2টি মামলা করেছেন প্রিজাইডিং কর্মকর্তা। এতে আসামি করা হয়েছে 400 জনকে। পুলিশ নিজে এই বেরোজগার রক্ষার্থে, জানমাল রক্ষার্থে শটগানে গুলি করে আর ওই পক্ষ থেকে তো এরকম ককটেল, তারপরে ইট পাটকেল ইভেন গুলিও হতে পারে। তৃতীয় ধাপের এই নির্বাচনের সহিংসতায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 11 জনে। আহত হয়েছেন 3 শতাধিক। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি আরবকে বিনিয়োগের জন্য চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে 300 একর জায়গা বরাদ্দ দিয়েছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেসা। সকালে সৌদি যোগাযোগ মন্ত্রী সালেহ বিন নাসের আল জাসের শিল্পনগর পরিদর্শনে গেলে এই তথ্য জানানো হয়েছে। এ সময় সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়নের প্রশংসা করেছেন সৌদি যোগাযোগ মন্ত্রী। বিনিয়োগের পরিবেশ দেখতে সোমবার সকালে বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শনে যান সৌদি আরবের 11 সদস্যের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে সৌদি মন্ত্রী সালেহ বিন নাসের সাংবাদিকদের জানান, করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে তা বিস্ময়কর। বঙ্গবন্ধু শিল্পনগরীতে যোগাযোগ আর অবকাঠামোগত যেসব সুবিধা আছে, সৌদি আরবের বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগে উৎসাহিত হবে বলে আশাবাদী তিনি। বিশ্বে মহামারী চলাকালীন বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং এর মধ্যেও যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে তা অনেক প্রশংসনীয়। বাংলাদেশের অর্থনীতির এই সম্ভাবনা দেখে বিনিয়োগকারীরা এগিয়ে আসবে বলে আমি আশাবাদী। বেজা কর্তৃপক্ষ বলছে, বঙ্গবন্ধু শিল্পনগরে 300 একর জায়গা সৌদি আরবের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। দেশটির ব্যবসায়ীরা এই শিল্পাঞ্চলে বিনিয়োগ করলে তা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকেও আগ্রহী করবে। আমরা দূরপ্রাচ্য থেকে অনেক বিনিয়োগ প্রস্তাব পেয়েছি, আমরা জার্মানি থেকে পেয়েছি, আমরা ইন্ডিয়া থেকে পেয়েছি, চায়না, ইভেন কি জাপানের আমাদের একটা ইকোনমিক জোনই হচ্ছে, সেখানে মানে বিগ মোগলস যাদেরকে বলে ইন্টারন্যাশনাল এরিনাতে, তারা এসে ওখানে ইনভেস্টমেন্ট করতেছে। নিজেই
এইখানে বিনিয়োগকারীদের জমি দেওয়ার উদ্যোগ গ্রহণ করে এবং তারই ফলশ্রুতিতে আমরা কিন্তু প্রকল্পটি ভিন্নভাবে এখন সাজিয়েছি। এখন প্রকল্পের মাধ্যমে আপনি দেখবেন যে এখানে আমরা ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস এগুলো এনেছি, কিন্তু এখন আমাদের প্রত্যেকটা বিনিয়োগকারী ঘরে ঘরে এই সেবাটা পৌঁছে দিতে হবে। প্রায় 22,000 একর জায়গার বঙ্গবন্ধু শিল্পনগরে এরই মধ্যে দেশি বিদেশি প্রতিষ্ঠানের $2,000 কোটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই শিল্পনগরে 2030 সালে প্রায় 15 লাখ লোকের কর্মসংস্থান হবে বলে আশাবাদী বেজা। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাংলাদেশে $1.5 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন। এছাড়াও চট্টগ্রামে 700 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য $60 কোটি বিনিয়োগ করবে সৌদি আরব। সোমবার রাজধানীতে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে এসব ঘোষণা দেয় সফররত প্রতিনিধিরা। এই সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য ব্যাপক সাড়া মিলেছে সম্মেলন থেকে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে বিদেশিরা দেশে বিনিয়োগে আগ্রহ জানিয়েছে। এছাড়া দেশের বিদ্যুৎ খাতকে এগিয়ে নিতে সরকার চলতি বছরেই চীনের সাথে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য $30 কোটি চুক্তি করছে। পাশাপাশি গ্রিন এবং ক্লিন এনার্জি খাতকে গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে ইতোমধ্যে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে সব ধরনের উদ্যোগ নিচ্ছে। গত 10 বছরে নীতিগত অবকাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। চট্টগ্রামে 700 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য $600 মিলিয়ন বিনিয়োগের অনুমোদন হয়েছে। এবং ইনভেস্টররা সাংঘাতিকভাবে আমার সাথে আগেও যোগাযোগ করেছেন, আমাদের মিনিস্ট্রিতে তারা যোগাযোগ করেছেন, আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনাররাও আসতে চাচ্ছেন, ইনভেস্টমেন্ট সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপও আসতে যাচ্ছেন। আমরা ক্রস বর্ডারই পাওয়ার শেয়ারিংয়ে যেতে যাচ্ছি, সেটাও আমি আজকে উল্লেখ করেছি। সেখানেও প্রচুরভাবে তারা উৎসাহ দেখিয়েছেন। আমার কাছে মনে হয় যে পরিমাণ ইনভেস্টমেন্ট আমরা আশা করছি সেটা কোনো বিষয় না। বিনিয়োগ সম্মেলনের সব মিলিয়ে প্রায় $5 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে। এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আগামী কয়েকদিনে কিছু সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলেও জানিয়েছেন তিনি। এই সামিটটি করার পেছনে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীকে নতুন বাংলাদেশের ব্যাপারে জানানো, এবং আমি মনে করি এই উদ্দেশ্য সফল করতে পেরেছি। বাংলাদেশ যখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব পেল, তখন থেকেই বিনিয়োগ বাড়াতে আমরা সফলভাবে বিভিন্ন রোড শো করেছি, এবং তারপর আমরা ভাবলাম এখন আমাদের নিজেদের দেশে একটি সফল বিনিয়োগ সামিট করার সময় এসেছে। আর এই ছিল এখনকার সংবাদে। এবার খেলার খবর জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। চট্টগ্রাম টেস্টে আবিদ শফিকের ব্যাটে জয়ের পথে পাকিস্তান। দরকার 93 রান। শেষ দিন প্রথম সেশনে দারুণ কিছুর আশায় ডমিনো। রাতে ব্যালন ডি'র বিজয়ী ঘোষণা। সপ্তমবার এই অ্যাওয়ার্ড জিতছেন মেসি। গণমাধ্যমের দাবি প্রতিদ্বন্দ্বিতায় লেভানডস্কি। চট্টগ্রাম টেস্টে জয়ের পথে পাকিস্তান। শেষ দিন সফরকারীদের দরকার মাত্র 93 রান। বাংলাদেশের চাই 10 উইকেট। 202 রানের টার্গেটে আবিদ আলীর পর 50 তুলে নেন আবদুল্লাহ শফিক। দুজনে অপরাজিত থেকে পঞ্চম দিন মাঠে নামবেন। এর আগে শাহিন শাহ আফ্রিদির তাণ্ডবে দ্বিতীয় ইনিংসে 157 রানে থামে বাংলাদেশ। মুশফিকের আত্মবিশ্বাসী শটে সাগরিকায় ভালো শুরুর ইঙ্গিত, যদিও এক বলের ব্যবধানে বদলেছে চিত্রনাট্য। মুশির সিদ্ধান্তহীনতার সুযোগে হাসান আলীর আঘাত। টিকে থাকার সংগ্রামে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটনকে নিয়ে রাব্বির প্রতিরোধ। তাদের ইনিংস সর্বোচ্চ 47 রানের জুটিতে আশার প্রদীপ জ্বলেছে স্বাগতিকদের। রাব্বির অভিষেক রাঙানোর স্বপ্নভঙ্গ হয়েছে শাহিন আফ্রিদির বাউন্সারে। মাথায় আঘাত পেয়ে অভিষিক্তের প্রস্থানে কনকাশন সাব সোহানের অন্তর্ভুক্তি। এই কিপার ব্যাটারের আগে নামলেও মিরাজের স্বল্প স্থায়িত্ব চাপ বাড়িয়ে গেছে। লিটনের সঙ্গে জুটি জমিয়ে উচ্চাভিলাষী শটে আত্মাহুতি সোহানের। পাকিস্তানের চাপ আলগা হয়েছে লিটনের দৃঢ়তায়। দুবার জীবন পেয়ে তার হার না মানা হাফ সেঞ্চুরি আত্মবিশ্বাস যোগায় টাইগারদের। আশা জাগিয়ে খানিক বাদেই পথ হারান লিটন, থামেন 59 রানে। লিটনের পর তাইজুলের প্রতিরোধ ভেঙে পঞ্চম উইকেট পূর্ণ শাহিন আফ্রিদির। টাইগারদের শেষ 4 রানে নেই 4 উইকেট।
সাজিদকে সঙ্গী করে স্বাগতিকদের ধসিয়ে দেন শাহিন। ছোট লক্ষ্য রক্ষায় তাইজুলের উপর গুরু দায়িত্ব। বৈচিত্র্যে আবিদ আবদুল্লার পরীক্ষা নিলেও ব্যর্থ বাহাতি অর্থোডক্স। দুবার রিভিউ নিলেও পাননি সাফল্য। অন্য প্রান্তে মিরাজ এবাদত রাহিদের নির্বিষ বোলিংয়ে লাগাম অতিথিদের কাছে। আবিদ আবদুল্লার জোড়া 50-তে শেষ বিকেলে রঙিন অতিথিরা। বিধ্বস্ত বিপর্যস্ত টাইগারদের আশা নিভে যাওয়ার প্রতিচ্ছবি সাগরিকার সূর্যাস্ত। ব্যাটে বলে হতাশার একটি দিন শেষ বাংলাদেশের। পঞ্চম দিন সকালে নির্ধারণ হবে চট্টগ্রাম টেস্টের ভাগ্য। জয় পেতে অবিশ্বাস্য কিছুর প্রয়োজন টাইগারদের। পাকিস্তান বধের কাব্য রচনায় তাইজুল তাণ্ডবের পুনরাবৃত্তি চাইবে স্বাগতিকরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব নয়, চট্টগ্রাম টেস্টেও তাই জয়ের আশা ছাড়ছে না বাংলাদেশ। শেষ দিন প্রথম সেশনে দারুণ কিছুর অপেক্ষায় রাসেল ডমিঙ্গো। বোলিং পারফরমেন্সে সন্তুষ্ট হলেও ব্যাটারদের নিয়ে অস্বস্তি টাইগার হেড কোচের। অন্যদিকে ধারাবাহিকতা রেখে সহজেই ম্যাচ জিততে চান পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিক। মুশফিকের নির্ভরতার অবসান দিয়ে অস্বস্তির শুরু। রাব্বির ম্যাচ থেকে ছিটকে যাওয়া সাগরিকার সকাল থেকেই যেন স্পষ্ট ম্যাচের গতিপথ। ব্যতিক্রম ছিলেন লিটন। ভাগ্যকে সঙ্গী করে তার 50-তে স্বপ্ন বড় হয় টাইগারদের। লিটন ছাড়া বাকি সবার দায়িত্বহীন ব্যাটিং। ধৈর্যের পরীক্ষায় ব্যাটারদের অধৈর্য দৃষ্টিকটু। শর্ট সিলেকশনে এখনো যেন হাত পাকা হয়নি টাইগারদের। এমন ব্যাটিং লাইনআপ নিয়ে কতটা লড়াই করা যায়? প্রথম দুদিন আমরা ভালো লড়াই করেছি। তৃতীয় দিনের শেষ সেশন থেকে খারাপ সময় শুরু হয়েছে, যা অব্যাহত থেকেছে চতুর্থ দিনেও। স্পিনার ও পেসাররা তাদের কাজ ঠিকঠাক করেছে। ব্যাটারদের আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল। জয়ের সম্ভাবনা ক্ষীণ হলেও হাল ছাড়ছে না টাইগাররা। চট্টগ্রাম টেস্টের সকালে বোলারদের দাপটে ম্যাচে ফেরার আশা দেখছে ম্যানেজমেন্ট। পঞ্চম দিনের সকালেই দ্রুত 2-3 উইকেট তুলে নেওয়ার আশা হেড কোচের। চট্টগ্রাম টেস্টের প্রতি সকালে বোলাররা দাপট দেখায়। আশা করি পঞ্চম দিন সকালে আমাদের বোলাররা দারুণ কিছু করে দেখাবে। টেস্টে অবিশ্বাস্য যে কোনো কিছুই হতে পারে। শুরুতেই 2-3টা উইকেট পেলে মোমেন্টাম আমাদের পক্ষে আসবে। আমাদের আত্মবিশ্বাসের সাথে শুরু করতে হবে। পাকিস্তানি ওপেনারদের সাবলীল ব্যাটিং দুশ্চিন্তার কারণ টাইগারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের প্রথম জয় থেকে ম্যান ইন গ্রিনরা 93 রান দূরে। অটুট মনোবলের লক্ষ্যে পৌঁছাতে প্রত্যয়ী অতিথিরা। আমাদের লক্ষ্য ছিল উইকেট না দেয়া, সেটাতে আমরা সফল হয়েছি। বাকি কাজটা শেষ করতে হবে পঞ্চম দিন সকালে। মোমেন্টাম ধরে রাখার লক্ষ্য থাকবে আমাদের। পঞ্চম দিনে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় চট্টগ্রাম টেস্ট। বোলিংয়ে অপশন কম থাকায় বাড়তি চ্যালেঞ্জ টাইগারদের। তবে সঠিক পরিকল্পনায় সাফল্য পেতে চাইবে মুমিনুলের দল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ঢাকা টেস্টে ফিরতে যাচ্ছেন টাইগার আইকন সাকিব আল হাসান। সবশেষ পরীক্ষা নিরীক্ষায় ইনজুরির কোনো সমস্যা ধরা পড়েনি, তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় খেলা না খেলা নির্ভর করছে ম্যানেজমেন্ট ও সাকিবের ওপর। অন্যদিকে হাতের ইনজুরিতে দ্বিতীয় টেস্টেও খেলা হবে না তাসকিনের। আর হেলমেটে বল লাগায় ইয়াসির রাব্বিকে রাখা হয়েছে 24 ঘন্টার পর্যবেক্ষণে। নেটে সাকিবের এমন একাগ্রতা, গুরু সালাউদ্দিনের কাছে দীক্ষা নেয়া, ইঙ্গিত দিয়েছে ইনজুরি মুক্ত হয়ে মাঠে ফেরার। আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এমআরআই রিপোর্ট বলছে হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন সাকিব। স্বস্তির সাথে শঙ্কাও আছে, রিপোর্ট ভালো থাকলেই কি খেলতে পারবেন টাইগার অলরাউন্ডার? বিশ্বকাপের মাঝপথ থেকে যে মাঠের বাইরে, প্রস্তুতি ম্যাচ তো দূরের কথা, পুরো একটা সেশনও অনুশীলন করতে পারেননি। 5 দিনের টেস্ট খেলার ফিটনেস আছে তো? সেজন্যই অপেক্ষায় থাকতে হচ্ছে। কোচিং স্টাফের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট ও সাকিব নিজে। ইনজুরির চিন্তা আরও বাড়িয়েছে ইয়াসির রাব্বির চোট। হেলমেটে বল লাগাই ইনিংস শেষ না করেই উইকেট ছেড়ে চলে আসতে হয়েছে। পঞ্চম দিনে নামতে পারবেন না মাঠে। শঙ্কা থাকছে ঢাকা টেস্ট নিয়েও। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় ভয়ের কিছুই পাওয়া যায়নি। তারপরেও 24 ঘন্টার পর্যবেক্ষণের পর জানা যাবে তার অবস্থা। তাসকিনের ইনজুরির সুখবর নেই। বোলিং হাতের ইনজুরিতে প্রথম টেস্ট মিস করেছেন। ঢাকা টেস্টেও থাকছেন না অনেকটাই নিশ্চিত। পুরোপুরি সেরে উঠতে আরও সপ্তাহখানেক লাগবে স্পিড স্টারের। চট্টগ্রাম টেস্টের মাঝেই দেওয়ার কথা ছিল দ্বিতীয় টেস্টের দল, তবে সাকিবের থাকা না থাকার সিদ্ধান্তের জন্যই খানিকটা সময় নিচ্ছেন নির্বাচকেরা। সাকিবের কঠোর অনুশীলন ও ফিটনেস পরীক্ষার তোড়জোড়ে স্পষ্ট হয়েছে যে ঢাকা টেস্টে খেলছেন
সাকিব। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাধীনতা কাপ ফুটবলে প্রত্যাশিত জয়ে মিশন শুরু করেছে আবাহনী। সোমবার নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে আকাশে নীলের জয় 2-1 গোলে। শুরুর দিকে সমান তালে লড়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ, তবে সময়ের সাথে জড়তা কাটিয়ে আধিপত্য দেখায় আবাহনী। প্রথম সাফল্য ম্যাচের 29 মিনিটে দলকে এগিয়ে নেন রয়্যাল। শুরু থেকে নিজের ছায়া হয়েছিলেন কলিন্দ্রেস। প্রথমার্ধের শেষ মুহূর্তে ভাগ্যের ফেরে গোল পাননি কোস্টারিকান তারকা। বিরতির পরও দাপট ছিল ধানমন্ডি জায়ান্টের। 74 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল। শেষ দিকে ম্যাচ জমিয়ে দিয়েছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। ইনজুরি টাইমে স্কোর লাইন 2-1 করেন নদীর। রাতে জানা যাবে কে জিতবেন ব্যালন ডি'র। প্যারিসের থিয়েটার দু সাতেলে জমকালো আয়োজনে দেয়া হবে এই পুরস্কার। ভোটাভুটি শেষে তালিকা চূড়ান্ত, এখন ঘোষণার অপেক্ষা। অবশ্য ফাঁস হওয়া তালিকায় শীর্ষে আছেন মেসি। গণমাধ্যমের দাবি, সপ্তমবার এই অ্যাওয়ার্ড জিতছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসি বিশ্বসেরা, ব্যালন ডি'রের সংখ্যা তার পক্ষে। 6বার মর্যাদার অ্যাওয়ার্ড বাগিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। সবশেষ ট্রফিটাও তার শোকেসে জমা। এবারও তার হাতেই উঠছে ব্যালন ডি'র। আনুষ্ঠানিকতায় নাকি শুধু বাকি, এই খবর গণমাধ্যম প্রচার করছে ফলাও করে। ফাঁস হওয়া তালিকায় মেসি যে আছেন শীর্ষে। গত মৌসুমে বার্সেলোনায় শুধু কোপা দেল রে জিতেছেন। তার পারফরমেন্স নিয়ে কথা তোলার উপায় নেই, তবে মেসি ফেভারিট হয়েছেন কোপা আমেরিকা জিতে। 28 বছরের শিরোপা খরা ঘুচিয়ে আর্জেন্টিনার মহানায়ক এলিপটেন। পুরো খবর ছিল যাকে নিয়ে, তিনি রবার্ট লেভানডস্কি। বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকারের কপাল মন্দ। করোনায় বাতিল না হলে গতবার তিনিই জিততেন ব্যালন ডি'র। এবারেও তার পক্ষে বাজি ধরার মানুষ নেহায়েত কম নয়। ভোটাভুটি শেষ, নিশ্চিত হয়ে গেছে কে হবেন বিজয়ী। এখন শুধু নাম ঘোষণার বাকি। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবারে যাব ভিন্ন প্রসঙ্গে। ডিমেনশিয়া এবং স্ট্রোকের ঝুঁকি কমায় নিয়মিত চা কফি পান। চীনা গবেষকরা বলছেন, যারা প্রতিদিন 2 থেকে 3 কাপ কফি কিংবা 5 কাপ চা অথবা চা কফি মিলিয়ে 6 কাপ পান করেন, তাদের স্ট্রোক বা ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে কম। চা কফির সঙ্গে মস্তিষ্কের সুস্থতার সম্পর্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছে পরের খবরটিতে। সেট টপ বক্সের বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এবং গ্রাহক পর্যায়ে সবার কাছে সেট টপ বক্স পৌঁছানো সম্ভব না হয় 1 ডিসেম্বর থেকে ঢাকা এবং চট্টগ্রাম শহরে কেবল অপারেটিং পদ্ধতি ডিজিটাল করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে কেবল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। গ্রাহকরা এককালীনের পাশাপাশি কিস্তিতেও যাতে সেট টপ বক্স কেনার সুযোগ পায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন, সব ধরনের গ্রাহকরা যাতে সহজেই বিভিন্ন মানের সেট টপ বক্স পায় সে বিষয়েও আলোচনা হয়েছে। কেবল অপারেটিং পদ্ধতি ডিজিটালাইজড হলে গ্রাহক ভালো মতো টেলিভিশন দেখতে পারার পাশাপাশি সরকার বছরে 1500 থেকে 1800 কোটি টাকা রাজস্ব পাবে। টেলিভিশনগুলো তখন পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। বেশ কয়েক বছর ধরে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহীর মাধ্যমেই চলছে দেশের 12টি বীমা প্রতিষ্ঠান। বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়োগের শর্ত জটিলতায় মুখ্য নির্বাহী নিয়োগ হচ্ছে না বলে দাবি সংশ্লিষ্টদের। এদিকে নিয়ন্ত্রক সংস্থা বলছে, যোগ্য লোকের অভাবের পাশাপাশি এ খাতে কাজে আগ্রহ হারাচ্ছেন অনেকে। আইন অনুযায়ী বীমা প্রতিষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ 3 মাসের বেশি খালি রাখা যাবে না। তবে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন কর্তৃপক্ষ আইডিআর এর অনুমোদনের সাপেক্ষে আরও 3 মাস সময় পাওয়া যায়। সব মিলে 6 মাসের বেশি এই পদ খালি রাখার সুযোগ নেই।
তবে নিয়ম অমান্য করে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী দিয়ে কার্যক্রম পরিচালনা করছে 12টি জীবন বীমা প্রতিষ্ঠান। এর মধ্যে অনেক প্রতিষ্ঠানই 7 বছর পর্যন্ত ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্টরা বলছেন, শর্ত জটিলতায় নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না অনেক যোগ্য লোককেও। কেপেবল অনেকেই, কিন্তু আইডিয়া থেকে যে ক্রাইটেরিয়া ফর এমডি তৈরি করেছে সেই ক্রাইটেরিয়ার লোক আমরা বাংলাদেশে পাচ্ছি না। শর্ত অনুযায়ী মোট 5 বছরের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে মুখ্য নির্বাহী কর্মকর্তার। এছাড়া একই শ্রেণীর বীমা প্রতিষ্ঠানে 15 বছরের কাজের অভিজ্ঞতা ও ব্যবস্থাপনা পরিচালকের নিম্ন পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 40 থেকে 67 বছরের মধ্যে। শর্ত পূরণ না হওয়ার পাশাপাশি অনেকে এই খাতে কাজের আগ্রহ হারানোয় নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে আইডিআরএ। অ্যাকচুয়ালি বাংলাদেশে যা প্রয়োজন সেই ধারে কাছে আমাদের নেই। সেজন্য অ্যাকচুয়ালি সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু আমরা ইডরা থেকে বিজ্ঞপ্তিও দিয়েছি, কিন্তু ওই স্কলারশিপ গ্রহণ করার জন্য কোয়ালিফাইড স্টুডেন্টই পাওয়া যায়নি। এই ধরনের সংকটের কারণে বীমা খাতের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা। ভালো মাইনে, ভালো সুযোগ সুবিধা এবং বিশেষ করে প্রতিষ্ঠানে যদি সুশাসন থাকে তবেই কিন্তু ভালো লোকজন রিক্রুট করা যাবে এবং তারা আসবে। মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকায় কঠিন হয়ে পড়ে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কার্যক্রম বাস্তবায়নও। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাইসেন্স পাওয়া এবং অস্ত্র সুরক্ষায় নানা জটিলতায় বৈধ অস্ত্রের ব্যবহার কমছে, ছোট হচ্ছে এর বাজার। দেশের দোকান আছে 84টি, তবে এখনও সচল 70টির মতো, কিছু আবার বন্ধের মুখে। এই সুযোগে অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের তৎপরতা বাড়ছে। আগ্নেয়াস্ত্র অপরাধ জগতের আধিপত্য বিস্তারে যেমন আছে এর আধিপত্য, তেমনি আত্মরক্ষায় অস্ত্র রাখতে হয় অনেককে। বিশেষ করে শিল্পপতি, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের নাম আছে তালিকার শুরুতে। সন্ত্রাসীরা প্রচণ্ডভাবে মাথাচাড়া দিয়ে উঠছিল, তখন আমি চিন্তা করে দেখলাম যে আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্রের প্রয়োজন, এবং এই কারণেই আমি এই শটগানের লাইসেন্স করি। রাজধানীতে 25টি দোকানে বিক্রি হয় বৈধ অস্ত্র, সারা দেশে এমন দোকান 84টি, তবে এখন সচল 70টির মতো, কিছু আবার বন্ধের মুখে। তবে যে কজন আমদানিকারক আছে তাদের ব্যবসা ভালো যাচ্ছে। বৈধ অস্ত্রধারী তারা এখন ওই দুষ্কৃতিকারীদের দে উইল বি অ্যাট দ্য মার্সি অফ দি হাইজ্যাকার্স। দোকান বন্ধ হয়ে গেছে এবং আমি খুব আতঙ্কিত এবং আমার ভয় হচ্ছে যে অদূর ভবিষ্যতে ব্যবসা সংকুচিত কোন পর্যায়ে দাঁড়াবে। আই এম ইন ডাউট। এসব দোকানে বছরে অস্ত্র বিক্রি হয় 250 থেকে 300টি, তবে বেচা বিক্রি বেশি ঢাকাতে। ব্যবসায়ীরা বলছে বৈধ অস্ত্রের ব্যবসা সংকুচিত হওয়ায় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে অত্যাধুনিক সব অবৈধ অস্ত্র, ছড়িয়ে পড়ছে সারা দেশে। আমাদের প্রথমে এক্সপোর্টারকে আমাদেরকে বলতে হয় আমাদের রিকমেন্ডেশন কি, তারপর আমাদের একটা এন্ড ইউজার সার্টিফিকেট দিতে হয়। ওখানে মেনশন করতে হয় আর্মটা কারা ইউজ করবে, এটা আমরা ইউজ করবো না পুলিশের জন্য আনতেছি না আর্মির জন্য আনতেছি, এটা ডিক্লেয়ার করতে হয়। সেই কাগজটা এক্সপোর্টার পাঠায় সেই দেশের গভর্নমেন্টকে, সেই গভর্নমেন্ট তখন সেই দেশের এমবেসি থেকে সেটা চেক আপ করে যেটা কার জন্য আসতেছে। বিশেষজ্ঞরা বলছেন লাইসেন্স প্রাপ্তি ও অস্ত্র সুরক্ষায় নানা জটিলতার কারণে বৈধ অস্ত্রের ব্যবহার কমছে, বাড়ছে অবৈধ অস্ত্র। তো এই জায়গাতে সরকারের উচিত হলো যে এই বিষয়টি বিবেচনা করা। এই বিবেচনা করলে আমরা ধারণা করি অবৈধ অস্ত্রের যে সংগ্রহ কিংবা যেটি যে উপায়ে দেশে প্রবেশ করছে বা মানুষের যে অবৈধ অস্ত্রের যে ব্যবহার, এই জায়গাতে একটা পরিবর্তন আসবে। জেলা প্রশাসকের কাছ থেকে তথ্য নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা তালিকায় প্রায় 70,000 বৈধ অস্ত্রের কথা উল্লেখ থাকলেও তা চূড়ান্ত নয়। পুলিশের বিশেষ শাখা এই নিয়ে কাজ করছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরির কাজে ব্যস্ত গাছিরা। পর্যাপ্ত চাহিদা ও দাম ভালো হয় অনেক মানুষই যুক্ত হচ্ছে এই পেশার সাথে। শীতের শুরুতে যোগান কম হলেও মৌসুম বাড়ার সাথে সাথে বেশি রস পাওয়ার আশা গাছিদের। শীত মৌসুমে ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুকুর এলাকায় খেজুরের রস সংগ্রহ করে তৈরি হচ্ছে গুড়। খেজুরের রস ও গুড় দুই জনপ্রিয় স্থানীয়দের কাছে। রস নামাচ্ছে গাছ থেকে, নামার পরে গুড় তৈরি করতেছে। এবার প্রথম খেজুরের রস খেলাম, এখানে এসে আমার অনেক ভালো লাগলো। খেজুরের রস খেলাম এবং খুবই সুস্বাদু। গাছে টাঙানো হাঁড়ি থেকে অনেক সময় পশু পাখি রস খেয়ে ফেলায় নানা জীবাণু ও ভাইরাস ছড়ায়, তাই রস বিশুদ্ধ রাখতে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। রস খাওয়ার জন্য যে আপনার নেটের ব্যবস্থা আছে গাছে, যেগুলো রস আমরা রাখি খাওয়ার জন্য ওইগুলা নেট লাগাই দিই।
ঠাকুরগাঁও সদরের ইউএনও জানান, চাহিদা অনুযায়ী কিভাবে রস ও গুড়ের উৎপাদন বাড়ানো যায় তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে কীভাবে আরও মোটিভেট করা যায় এবং সব পক্ষকে নিয়ে এটা উৎপাদন বাড়ানোর জন্য আমরা চেষ্টা চালাবো। চুয়াডাঙ্গার খেজুরের গুড় ও পাটালির সুনাম দেশ জুড়ে, তবে মৌসুমের শুরুতে রস কম পাচ্ছেন কৃষকরা, তাই গুড়ের উৎপাদনও কম। তবে ডিসেম্বরের শুরু থেকেই বেশি রস পাওয়ার আশায় তারা। পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, এই 3 মাস একটু গুড়ের চাপ বেশি হবে, রসের চাপও বেশি হবে। মেহেরপুরেও চলছে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। শীত যত বেশি হবে রস তত বেশি পাওয়া যাবে। দাম ভালো হওয়ায় খেজুরের গুড় বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন গাছিরা। শীত যত পড়বে ততই কিন্তু আসলে রস বের হয় এবং এটা উচ্চ মূল্যের ফসল এবং এগুলো তারা গুড় তৈরি করে বাজারে উচ্চ মূল্যে তারা বিক্রি করতেছে এবং এর ফলে তারা যথেষ্ট লাভবান হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে শীত মৌসুমে মেহেরপুরে 300 মনের বেশি গুড় ও পাটালি বিক্রি হয়, যার বাজার মূল্য প্রায় 12 লাখ টাকা। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিয়মিত চা কফি পান করলে কমবে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়া এবং স্ট্রোকের ঝুঁকি। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এই গবেষণায় নেতৃত্ব দেন চীনের তিয়ানজিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষক ইউয়ান ঝাং। সম্প্রতি এক গবেষণা চালান চীনের তিয়ানজিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষক ইউয়ান ঝাং ও তার সহকর্মীরা। 10 থেকে 14 বছর ধরে চলা গবেষণায় প্রায় 3,67,000 অংশগ্রহণকারী জানান প্রতিদিন কী পরিমাণ চা বা কফি খান তারা। গবেষণা চলাকালীন 5,000 অংশগ্রহণকারী ডিমেনশিয়ায় আক্রান্ত হন এবং কমপক্ষে একবার স্ট্রোক করেন 10,000 মানুষ। গবেষকরা বলছেন, যারা প্রতিদিন 2 থেকে 3 কাপ কফি খান কিংবা 5 কাপ চা কিংবা চা ও কফি মিলিয়ে 6 কাপ পানীয় খান, তাদের স্ট্রোক বা ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে কম। প্রতিদিন 2 থেকে 3 কাপ কফি খেলে স্ট্রোকের ঝুঁকি কমে 32% আর ডিমেনশিয়ার ঝুঁকি কমে 28%। প্লস মেডিসিন জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, মধ্যম মাত্রায় চা ও কফি খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। এর আগেও চা ও কফির সঙ্গে মস্তিষ্কের সুস্থতার সম্পর্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এরপরও বয়সভিত্তিক পদ্ধতিতে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। তাছাড়া এ গবেষণায় অংশ নেয়াদের 96%ই শ্বেতাঙ্গ ব্রিটিশ। অন্য জাতিগোষ্ঠীর মধ্যে এই গবেষণা আলাদা ফল দিতে পারে বলেও জানান গবেষকরা। বর্তমানে সারা বিশ্বে 10% মৃত্যুর কারণ স্ট্রোক। অন্যদিকে ডিমেনশিয়াও মানুষের জন্য একটা বড় সমস্যা। ধারণা করা হয় 2050 সাল নাগাদ বিশ্বের 13 কোটি মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত হবেন। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।